আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পুলিশ কোনো দল বা গোষ্ঠী লাঠিয়াল বাহিনী নয়, সারদার স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান, আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ। বাংলাদেশ নেপাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের কথা বললেন মির্জা ফখরুল। দুই দেশের সহযোগিতা জনগণের কল্যাণ ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হওয়ার আশাবাদ। ২৪শে ৩৩ জুলাই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ। লাখো মানুষের দ্রোহযাত্রায় কাঁপন ধরিয়েছিল স্বৈরাচারের মসনদে। এবং ইরানের হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়া আশঙ্কায় তেহরানের ওপর হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, দ্রুত সমঝোতা আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজশাহী সারদায় পুলিশ একাডেমিতে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পুলিশকে। এই সময় তিনি আরও জানান, আগস্ট মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেন কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে পুলিশের ২৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, পুলিশ বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তি বান্ধব ও মানবিক সংস্থা। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে জনগণের আস্থা অর্জন করতে হবে বাহিনীর সদস্যদের। ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের পরের যে গণমানুষের প্রত্যাশা, জাতির প্রত্যাশা, বর্তমান রূপান্তরমূলক এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমরা যে যাচ্ছি, আমাদের জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আপনারা পূরণ করবেন, দুর্নীতিমুক্ত থাকবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগস্ট মাসকে কেন্দ্র করে পুলিশের বাড়তি সতর্কতার কথাও জানান তিনি। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। আমরা সবসময় সতর্ক থাকি, পুলিশ বাহিনী সতর্ক থাকি এবং বোম ডিসপোজাল ইউনিট 24 আওয়ার্স আমরা রেডি রাখি। কোথাও এরকম কোনো নাশকতার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা। তবে আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি সেটা আমাদের এখনো বিপজ্জনক কোনো পরিস্থিতির ইঙ্গিত দেয় না। সারদায় সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ২৭তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ শেষ হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে স্বামী শিপন। জোড়া খুনের পর ১ বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। জামিল হাসান শান্তর রিপোর্টে বিস্তারিত। পারিবারিক সূত্রে জানা যায়, শরীয়তপুরের ফারজানাকে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন, কিন্তু বনিবনা না হওয়ায় বিয়ের পর তাদের ডিভোর্স হয়। পারিবারিক মীমাংসায় আবার তারা বিয়ে করলেও সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকত, যা শেষ পর্যন্ত গড়ায় হত্যাকাণ্ডে। শনিবার গ্রাম থেকে ফিরে রাজধানীর কলাবাগান আলামিন রোডে শ্বশুর বাড়িতে ওঠেন ফারজানা শিপন দম্পতি, কিন্তু রাতেই তাদের মধ্যে বাধে ঝগড়া। শাশুড়ি ফিরোজা বেগম বাধা দিতে আসলে শিপন স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই স্ত্রী ও ঢাকা মেডিকেলে শাশুড়ি মারা যান। ফ্যামিলির ভিতরে তো একটু কিছু টুকটাক কিছু হয় স্বামী স্ত্রীর মধ্যে, বা স্বামী স্ত্রীর ভিতরে কিছু হইব জন্যই যে বউরে মারিয়া লাইব, শাশুড়ির মারিয়া লাইব, এটা কোনো কথা? আমার স্বাস্থ্য বাইরে ফোন দিয়েছে, তাড়াতাড়ি তুই বাসা যা, তোর বউরে আর মায়ের মনে মারি লাইতেছে। আমি রিক্সালের দোকান আসি, আইসা থেকে মেয়ের ডেট এমনি দিছে, বউ একটু কোনো দম সারতেছে, আমি এই লয়ে আমি ঢাকা মেডিকেল গেছি। হত্যাকাণ্ডের পর শিপন নিজেই তার 1 বছরের শিশু সন্তানকে নিয়ে থানায় হাজির হন।
নিহতের স্বজনদের অভিযোগ শিপন মাদকাসক্ত। পূর্বেও অনেকবার টাকার জন্য স্ত্রীকে মারধর করেছে। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করার পরে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়, আর তারপরে শাশুড়িকে স্টেপ করে। আপাতত দৃষ্টিতে দেখছি যে পারিবারিক বিষয়, বর্তমানে স্বামী আমাদের হেফাজতে আছে। তুচ্ছ ঘটনায় এমন হত্যাকাণ্ডে সর্বোচ্চ বিচারের দাবি স্বজনদের। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ ও নেপালে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। দুই দেশের সহযোগিতা জনগণের কল্যাণ ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে বাংলাদেশ নেপালের যৌথ উদ্যোগে ফ্রি আই ক্যাম্প 2026-এর উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। এই ধরনের চক্ষু শিবিরের মাধ্যমে তারা উপকৃত হবেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশের নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, NNJS এর চেয়ারম্যান প্রফেসর ডাক্তার চেতরাজ প্রান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে আমাদের যে স্বাস্থ্য সেবার জন্য আমাদের যে হাসপাতাল আছে 250 বেডের ছিল, সেটাকে ইতিমধ্যে 600 বেডে রূপান্তর করা হয়েছে। এটা আপনার কাজ শুরু করে আমরা একটা মেডিকেল কলেজ এখানে স্থাপন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী বছর থেকে এখানে ছাত্র ভর্তি শুরু হবে এবং কয়েক বছরের মধ্যেই আপনার মেডিকেল কলেজটি পাকা হয়ে যাবে। ছেলেমেয়েরা সবাই সেই মেডিকেল কলেজ তারা পড়াশোনা করতে পারবে। আমরা চেষ্টা করছি কাজগুলো যত দ্রুত করা যায় স্বাস্থ্য সেবার ক্ষেত্রে। ঢাকার চারপাশের 4টি নদীতে প্রায় 110 কিলোমিটার নৌপথে সরকার আবারও ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সড়ক, নৌ ও রেল মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গাবতলী, টঙ্গী ও নারায়ণগঞ্জকে যুক্ত করে যাত্রী ও পর্যটক বান্ধব নৌপথ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ নদী দূষণ। অভিযোগ করেন, এই পথে আগের সরকারের 57 কোটি টাকা লোকসানের কারণ পর্যালোচনা করে নতুন প্রকল্প নেওয়া হবে। এদিকে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সড়কের মতো নৌপথও কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল সালাম জানান, নদীতে আবর্জনা ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে, সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে চাই। তো সেই পরিকল্পনা নিয়ে এর আগে একটা মিটিং হয়েছিল, তার ফলো আপ মিটিং। তো সেখানে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, বেসরকারি কিছু উদ্যোক্তাদের আগ্রহ আছে, সেটা সমন্বিতভাবে কিভাবে কাজে লাগানো যায় সেই জন্যই এই মিটিং। নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবীতে গড়তে নবায়নযোগ্য জ্বালানি বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। দুপুরে রাজধানী পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিকেন্দ্রিক নবায়নযোগ্য জ্বালানি শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় উন্নত দেশের মতো বাংলাদেশে সোলার এনার্জি ব্যবহারের নীতি সহায়তা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি জানান বক্তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চূড়ান্ত ধাপের পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে। আগামী মাসে জাতীয় গ্রেডে পরীক্ষামূলকভাবে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তার আগে প্রতিটি পরীক্ষার ফল পর্যালোচনা করে অনুমোদন দেবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিটে চল্লিপাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানোর কাজ 12ই মে শেষ হয়েছে। চলমান পরীক্ষা নিরীক্ষা শেষ হলে চল্লিতে নিয়ন্ত্রিত বিভাজন বিক্রিয়া শুরু করা হবে। এতে উৎপন্ন তাপ দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানোর মধ্য দিয়ে 33তম দেশ হিসেবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বাংলাদেশ। আগামী ডিসেম্বরের মধ্যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে রূপপুর কর্তৃপক্ষের।
সরকারের সমালোচনা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, মুক্ত সাংবাদিকতার জন্য ৩৩-এর আইনটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই অভ্যুত্থানেও একটি পক্ষের সাংবাদিকতা বিগত সরকারকে টিকিয়ে রাখার কৌশল ছিল বলে অভিযোগ করেন মন্ত্রী। গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ হত্যা মামলায় আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। রোববার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুরুল ইসলাম সরকার সহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন দেওয়া হয়। পরে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট ও ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। ৭ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং ১১ জনকে খালাস দেন। ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম.এ. মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে সন্ত্রাসীরা আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের নামে উল্লেখ করে মামলা করেন। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে আগামী ৪ আগস্ট দিন ধার্য করা হয়েছে। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। অপর ২ সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। কাদের সহ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদনাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। ৩৩ জুলাই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ। সরকারের নানা ষড়যন্ত্র দমন পীড়নের তোয়াক্কা না করে আন্দোলনে সামিল হয় সর্বস্তরের মানুষ। এদিকে ডিবি হেফাজতে থেকে মুক্ত হয়ে সমন্বয়করা জানান, তাদের চাপ দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে। এই সময় অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন তারা। জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লাখো মানুষের দ্রোহযাত্রায় সেদিন কাঁপন ধরিয়ে দিয়েছিল স্বৈরাচারের মসনদে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। রাজপথে রক্তস্রোত বইয়ে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া সরকার যখন আলোচনায় বসার আহ্বান জানায়, অসংখ্য জুলাই শহীদের রক্তের সাথে বেইমানি না করে শেখ হাসিনার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতা। গণমানুষের মুক্তির আন্দোলনে সামিল হতে পথে নেমে আসে লাখ লাখ জনতা। ৩৩ জুলাই অর্থাৎ ২রা আগস্ট মুক্ত হয়ে ৬ সমন্বয়ক জানান, ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ দেয়া হয়েছিল। শিক্ষার্থীদের দমন পীড়নের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে। জুমার নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল হয় ২৮ জেলায়। সহিংসতায় নিহতদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত শিল্পী সমাজের দ্রোহযাত্রায় যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় ৪ আগস্ট থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে ফেসবুক আবারও ৭ ঘন্টার জন্য বন্ধ করে দেয় সরকার। ৩৬ জুলাই বা ৫ই আগস্ট কেবল একটি সংখ্যা নয়, দ্রোহের আগুনে জ্বলে ওঠা মুক্তিকামী জনতার সম্মিলিত প্রতিরোধ আর হাজারো শহীদের আত্মত্যাগের ইতিহাস। আপোষহীনতা আর সাহসিকতার সেই গল্প বুকের রক্ত দিয়ে লিখেছিলেন জুলাই যোদ্ধারা। মুশফিকুর রহমান,
এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উপর পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিয়ে দ্রুত একটি সমঝোতার আহ্বান জানিয়েছেন তিনি। তবে মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি, মার্কিন হামলার জেরে আলোচনায় বসতে চাইছে ইরান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা হবে, আর এই লক্ষ্যে রোববার ব্যাপক হামলার প্রস্তুতি নিয়েছিল পেন্টাগন। তবে হঠাৎই নাটকীয় মোড়ে 360 ডিগ্রি ঘুরে গেল ওয়াশিংটন। ট্রাম্পের এমন হুমকির পর ইরান জানায়, হামলা চালানো হলে পুরো অঞ্চলকে অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। একই সাথে হরমুজের সাথে সাথে অন্যান্য সমুদ্রপথ বন্ধ এবং যুদ্ধ মধ্যপ্রাচ্য থেকে বাইরেও ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি দেয়া হয়। এরপরে সামরিক পদক্ষেপ স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। দাবি করেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অভিযান বন্ধে অনুরোধ জানিয়েছে। সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামোতে সমঝোতা হয়েছে বলেও দাবি করেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ট্রাম্পের চাপেই তেহরান আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। তবে এমন কোনো সমঝোতার কথা স্বীকার করেনি ইরান। ফলে মার্কিনীদের এসব একতরফা দাবি প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। নাটোরের সিংড়ার খেজুরতলায় সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আল আমিন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। ভোরের নাটোর বগুড়া মহাসড়কের লাড়ুর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন নাটোর সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথে থামিয়ে রাখা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে আফজাল হোসেনের মৃত্যু হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বগুড়ার যমুনা নদীতে সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় দুটি অভ্যন্তরীণ নৌবন্দরের ঘোষণায় উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। সরকারি গ্যাজেট প্রকাশের পর থেকেই জেলাতে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। নৌবন্দর দুটি চালু হলে ব্যবসা বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ঘটবে যুগান্তকারী পরিবর্তন, যা উত্তরাঞ্চলের অর্থনীতিতে যোগ করবে নতুন গতি। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলা হাজারো মানুষের যোগাযোগের একমাত্র পথ যমুনা নদী। সেতু বা ফেরি না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে তাদের। প্রতি বছরই নৌকা ডুবিতে প্রাণহানিও ঘটছে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি দুই উপজেলায় দুটি অভ্যন্তরীণ নৌবন্দর ঘোষণায় গেজেট প্রকাশের পর যমুনা পারে মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। কারণ এই দুটি উপজেলা ভাগ্যই বদলাবে না, বরং পুরো উত্তরবঙ্গের অর্থনীতিকে ঢাকার সাথে সরাসরি যুক্ত করবে। ফসল ফলাই ঠিকই, কিন্তু আমরা সময় মতো পার করতে পারি না, এই জন্য আমাদের ফসলের দাম পাই না। তার রহমানকে অবগত করছে এলাকাবাসীর থেকে, আমরা যেন এটা থেকে আমরা সুফল পাই। নৌবন্দর দুটি চালু হলে এই অঞ্চলের প্রধান চালিকা শক্তি কৃষি অর্থনীতিতে গতি আসবে বলছেন ব্যবসায়ী নেতারা। এখানে নৌবন্দর হলে জাহাজ দিয়ে যখন পার হবে, তখন অবশ্যই এখান থেকে ব্যবসা প্রতিষ্ঠান যারা করবে তারা লাভবান হবে। ব্যবসা বাণিজ্য ভালো হবে, এলাকার লোক সবাই ব্যবসার সাথে জুড়ে থাকতে পারবে, ব্যবসায় উন্নতি করতে পারবে। শুধু স্থানীয় যোগাযোগই নয়, এই অভ্যন্তরীণ নৌবন্দরটির মাধ্যমে স্বল্প সময়ে যেমন গন্তব্যে পৌঁছানো যাবে, তেমনি কমে আসবে পণ্য পরিবহনের খরচও। নৌবন্দর হইলে আমরা বাংলাদেশের যে নৌ পরিবহন আছে, দ্যাট মিনস চিটাগাং খুলনাতে যে ইন্টারন্যাশনাল যে জাহাজগুলো চলে, এই জাহাজের সঙ্গে আমাদের কানেক্টিভিটি বাড়বে। গ্যাস আছে বা আমাদের বিদেশিদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সর্বক্ষেত্রে এখানে সুযোগ তৈরি করা যাবে। দ্রুত সময়ের মধ্যে এই বন্দরে অবকাঠামো ও আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে উত্তরবঙ্গে এই জনপদ অর্থনৈতিক হাবে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ।
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য গাজার দেইর আল বালা শহরে একটি বাড়িতে হামলায় অন্তত ২ জন নিহত ও কয়েকজন আহত হন। এছাড়াও উত্তর গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ১৫ দফা রোডম্যাপ প্রকাশে ২ দিন পরেই রোববার এসব হামলা ঘটনা ঘটল। হামাস নিরস্ত্রীকরণ সহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস বাস্তবায়নের পথে থাকলেও তেল আবিব এই উদ্যোগকে অগ্রহণযোগ্য দাবি করে হামাসকে লক্ষ্য করে অভিযান অব্যাহত থাকার কথা জানায়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিদেশি নাগরিক সহ একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ডিবি প্রধান জানান, ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এক উপজাতি নারী, পরে সেটি চীনা নাগরিকদের কাছে ভাড়া দেওয়া হয়। পুলিশ জানায়, সেখানে অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিশাল নেটওয়ার্ক পরিচালিত হয়ে আসছিল। অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ১৪টি ল্যাপটপ এবং প্রায় ৬,০০০ সক্রিয় মোবাইল ফোন। ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশেও একই ধরনের কার্যক্রম পরিচালনার তথ্য পেয়েছে ডিবি। আপনি নতুন অফার পেতে হলে এখানে ক্লিক করুন, আরও কিছু অফার পেতে হলে এখানে ক্লিক করুন, চাকরির জন্য এখানে ক্লিক করুন, বা আপনি যে ইনকামের জন্য, অতিরিক্ত ইনকামের জন্য এখানে ক্লিক করুন। আপনি যখন ওখানে ক্লিক করবেন তখন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এরকম কিছু ছবি আসে। এই অফারগুলোর জন্য আপনাকে যে পেমেন্ট করতে হবে, এই পেমেন্ট গেটওয়ের জন্য এরা প্রায় ৬,০০০ সিম ব্যবহার করে। আমরা ৬,০০০ সিম অ্যাক্টিভ পেয়েছি। আপনারা কমপ্লেন করেন যে এই জুয়ার সাইট থেকে আমার টাকা নিয়ে গেছে। আমরা যদি ওখানে যাই, আমরা আসলে আইএমই নাম্বারটা পাই না, যার ফলে এদেরকে ডিটেক্ট করতে পারি না। এরকম একটা প্রযুক্তি ওরা ব্যবহার করতেছে। এই চক্রকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবার খেলার খবর। অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত স্ন্যাপড্রাগন ট্রফি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সুইডেনের স্টকহোমের স্ট্রবেরি এরিনায় জোড়া গোল করে দলকে জয় পাইয়ে দেন ব্রায়ান এমবিউমো। ফলে টানা তৃতীয়বারের মতো ট্রফিটি নিজেদের করে নেয় ইংলিশ ক্লাবটি। খেলার ৪র্থ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত শটে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন অর্তিস। দ্বিতীয়ার্ধে ম্যাচ ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৩ মিনিটে স্পট কিক থেকে গোল করে ম্যাচের সমতা ফেরান ব্রায়ান এমবিউমো। এরপর ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রোড ডেভিলদের জয় নিশ্চিত করেন এমবিউমো। এই প্রাক মৌসুম টুর্নামেন্টে এর আগেও ২০২৩ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গ্লোবাল ফুটবল র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা লিগের তালিকায় শীর্ষ ১০-এ উঠে এসেছে লিওনেল মেসিদের মেজর লিগ সকার MLS। অন্যদিকে ৩০-এর বাইরে চলে গেছে সৌদি প্রো লিগ। ফিফা বিশ্বকাপ শেষে আপাতত নতুন মৌসুম শুরুর অপেক্ষায় SPL। আগামী ১৩ই আগস্ট শুরু হবে ২০২৬-২৭ মৌসুমের খেলা। ওদিকে বিশ্বকাপের বিরতির পর এরই মধ্যে মাঠে গড়িয়েছে MLS-এর অসমাপ্ত মৌসুমের খেলা। এর মাঝে বিশ্বের ফুটবল লিগগুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে গ্লোবাল ফুটবল র্যাঙ্কিং ওয়েবসাইট, যেখানে ৭৯.৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে মেজর লিগ সকার MLS। ৭৫.১ পয়েন্ট নিয়ে ৩৬ নম্বরে আছে সৌদি প্রো লিগ। বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। স্প্যানিশ লা লিগায় টপকে ২-এ উঠে এসেছে ইতালিয়ান সিরিয়া। এছাড়া সেরা ৫-এ আছে ফ্রান্সের লিগ 1 ও জার্মানির বুন্দেসলিগা। মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ও কলম্বাস ট্যুর হাই ভোল্টেজ লড়াই শেষ হয় ২-২ গোলের সমতায়। মায়ামি ফ্রিডম পার্কে বিশ্বকাপের পর প্রথমবার মাঠে ফেরলেন লিওনেল মেসি। ম্যাচের ৫৩ মিনিটে বদলি হিসেবে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি। কাসেমিরোর জন্য রাতটা ছিল হতাশার। ৩৪ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ব্রাজিলিয়ান তারকা। এর আগে ১৬ মিনিটে দূরপাল্লার শটে মায়ামিকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। প্রথমার্ধে যোগ করার সময়ে হেঁটে মায়ামির গোল ব্যবধান বাড়ান নোয়া এলেন, কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলে কলম্বাসকে সমতে ফেরান
ব্রাইস মেন্ডেস। টানা 6 জয়ের পর এই প্রথম ড্র করল মায়ামি। এতে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রইল তারা। থাইল্যান্ডে ISTAF সেপাক টাক্রো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। 3 থেকে 11 আগস্ট চলবে প্রতিযোগিতা। দল দেশে ফিরবে 12 আগস্ট। ব্যাংককে অনুষ্ঠিতব্য 39তম থাই কিংস কাপ 2026-এ প্রথমবারের মতো প্রিমিয়ার ডিভিশনে খেলবে দেশের পুরুষ ও নারী দুই দলই। কর্মকর্তা, প্রশিক্ষক সহ 30 খেলোয়াড় নিয়ে 40 সদস্যের বহর রওনা দিচ্ছে বিমান বাংলাদেশের ফ্লাইটে। বিদায়ী অনুষ্ঠানে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান খোকন। আন্তর্জাতিক আসরে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ আন্তরিকতায় খেলার আহ্বান জানান তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান, আগস্টে ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ। বাংলাদেশ নেপাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের কথা বললেন মির্জা ফখরুল। দুই দেশের সহযোগিতা জনগণের কল্যাণ ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হওয়ার আশাবাদ। 24-এর 33 জুলাই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ। লাখো মানুষের যাত্রায় কাঁপন ধরিয়েছিল স্বৈরাচারের মসনদে। এবং ইরানের হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যের সংখ্যা ছড়িয়ে পড়া আশঙ্কায় তেহরানের উপর হামলা স্থগিতের ঘোষণা, ট্রাম্পের দ্রুত সমঝোতায় আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।